প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণের শর্ত সাপেক্ষে একমত বিএনপি। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। জানাবো ফুলছেড়া নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে পুলিশ সহ আহত ৩০। নগর ভবনে হামলার দায় উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠদের, বলছেন ইশরাক। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে পাকিস্তানের সুপারিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণের শর্ত সাপেক্ষে একমত বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন এমন বিধানে শর্ত সাপেক্ষে সম্মতি জানিয়েছেন বিএনপি। তবে যদি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি গঠিত হয় তাহলে প্রধানমন্ত্রীর এই মেয়াদকাল নির্ধারণের প্রস্তাবে বিএনপির পক্ষে একমত হওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সাংবিধানিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বিদ্যমান আইনের ভিত্তিতে কমিশন বা সার্চ কমিটি গঠন করে এই নিয়োগ প্রক্রিয়া চালানো যেতে পারে। এর মধ্যে সংস্কার করে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব, যাতে এই প্রতিষ্ঠানগুলো নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকে। এক্ষেত্রে সংবিধানে নতুন করে একটি আলাদা বডি গঠনের প্রয়োজন নেই। বৈঠকে সংবিধানের মূলনীতি নিয়োগও আলোচনা হয়। এ প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারা সংবিধানে ৫ম সংশোধনের সময় অন্তর্ভুক্ত বিসমিল্লাহ এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বহাল রাখতে চায়। পাশাপাশি বিএনপি চাইছে ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিও সংবিধানে যুক্ত করবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য বলেছি। নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার যেটি হোক সেটা হবে। এর অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হবে। দলীয়ভাবে ভোট হলে দলের সরকার তার প্রার্থী জয় করে নেয়। তাই নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ও বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। ডক্টর এএইচএম হামিদুর রহমান আজাদ বলেন, আমরা নির্বাচন কমিশনকে পর্যবেক্ষণ করছি। আমরা ইসি পুনর্গঠন চাইনি। যেহেতু অন্তর্বর্তী সরকারের পর নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেহেতু এই কমিশনের আস্থার বিষয়টি পর্যবেক্ষণ করছি। তারা এখনও প্র্যাকটিক্যালি কাজ শুরু করেনি। অতীতের মতো দলীয় সরকারের অধীনে তো এই কমিশনের নিয়োগ হয়নি, এই সরকারের আমলেই নিয়োগ হয়েছে। তিনি বলেন, নিবন্ধন ও প্রতীকের গেজেট প্রকাশ করে আমাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করেছে ইসি। ফ্যাসিস্ট সরকারের সময় বেআইনিভাবে নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল, চরম অন্যায় করেছিল। কমিশন গেজেট করায় যে প্রত্যাশা গণঅভ্যুত্থান হয়েছে তা পূরণ হয়েছে। তিনি আরও বলেন, আমরা ভোটে পিআর পদ্ধতি চাই। ঐকমত্য কমিশনেও এ নিয়ে আলোচনা চলছে। আমরা এটার দাবি জানিয়েছি। পরিবেশ সুষ্ঠু না হলে সুষ্ঠু ভোট হয় না, তা অতীতে দেখেছি। পিআর পদ্ধতিতে নমিনেশন বাণিজ্য বন্ধ হয়। আমরা 1% ভোটের হারে আসন বন্টনের কথা বলেছি। 1,10,00,000 মানুষ বিদেশে ভোট দিতে পারে না। প্রবাসীরা যেভাবে বাংলাদেশকে বিদেশে উপস্থাপন করেন, রেমিটেন্স পাঠায়, তার চেয়ে বড় কথা তাদের ভোটটা গুরুত্বপূর্ণ। কমিশন বলেছে, প্রবাসীদের ভোটাধিকার নিয়ে তারা উদ্যোগ নিয়েছে। জামায়াতের এই নেতা বলেন, সংস্কার হবে তা যেন কাগজে না হয়। নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। আশা করি আগামীতে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে। যে দাবিগুলোর কথা বললাম তা ইসি রিলেটেড। ঐকমত্য কমিশনের পাশাপাশি ইসিকেও জানালাম। ফুলছেড়া নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে পুলিশ সহ আহত ৩০। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুলছেড়া নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে 7 পুলিশ সদস্য সহ উভয় পক্ষে 30 জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষে দোকানপাট, বাড়িঘর ভাঙচুর ও একটি বাড়িতে আগুন দেওয়া হয়। রাতে উপজেলা দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সংঘর্ষ হয়। পুলিশের স্থানীয়রা জানান, প্রায় 10 থেকে 12 দিন আগে মহাজন বাড়ি ও সরকার বাড়ির মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হলে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। বিকালে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই দুই গোষ্ঠীর ছেলেদের মধ্যে আবারও ফুটবল খেলা চলছিল। এ সময় স্থানীয় মহাজন বাড়ির নুরুল হকের ছেলে ইয়াসিন পাশের একটি কবরস্থান থেকে ফুল ছিঁড়ে নিয়ে আসে। এরপর সরকার বাড়ির ফাইজুর রহমানের ছেলে আসিফ স্কুলের আঙিনা থেকে একটি ফুল ছিঁড়ে। এই ফুল ছিঁড়া নিয়ে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়। পরবর্তীতে এই বিষয়টি গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় মহাজন বাড়ির পক্ষে মোল্লা বাড়ি, আছিরের বাড়ি ও সরকারের বাড়ির পক্ষে জাকির মিয়ার বাড়ির লোকজন
সংঘর্ষে অংশ নেয়। রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে 7 জন পুলিশ সহ উভয় পক্ষের অন্তত 30 জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ইট পাটকেলের আঘাতে তাদের ব্যবহৃত সরকারি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। আশুগঞ্জ থানার ওসি খায়রুল আলম বলেন, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নগর ভবনে হামলার দায় উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠদের, বলছেন ইশরাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে হামলায় শ্রমিকগণ নেতাদের একাংশের উপর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার ঘনিষ্ঠরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ইশরাক হোসেন বলেন, নগর ভবনে হামলা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে। এরা কেউ কেউ নিজেদের বিএনপি ঘরানার পরিচয় দিলেও তারা দলের কোনো পদে নেই। উপরন্তু তারা আওয়ামী আমলের মেয়রদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দুর্নীতি লুটপাট করেছে। তাদের মূল হোতা গতকালকে আন্দোলনকারীদের হত্যা চেষ্টা করা গোলাম কিবরিয়া রুবেলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। বিএনপি নেতা ইশরাক বলেন, আমি ঢাকা নগরবাসী, ঢাকা দক্ষিণের ভোটারগণ, দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের প্রতি আমার আজীবন কৃতজ্ঞতা একজন রাজনীতিবিদ হিসেবে অনুগত পোষণ করছি। আমি আপনাদের অগাধ ভালোবাসা ও সমর্থনের বিনিময়ে আমার জীবনে ঢাকা নগরবাসীর প্রতি উৎসর্গ করছি। আপনারা আমাকে মেয়র হিসেবে দায়িত্ব দিতে চেয়েছেন, তাই রাজপথে নেমে এসেছিলেন। তবে আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, একদম শুরু থেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মেয়র পদে বসে নগর পরিচালনা করার পরিকল্পনা আমার ছিল না। আমাদের শীর্ষ নেতৃত্বের পরামর্শক্রমে অবৈধ তাপসের বিরুদ্ধে পাওয়া একটি স্থায়ী দলিল হিসেবে প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের সিদ্ধান্ত চূড়ান্ত বিজয়ের একটি প্রমাণ হিসেবে রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। সেই প্রক্রিয়ার সর্বশেষ ধাপ এই শপথ গ্রহণ অনুষ্ঠান, যা কেবলই একটি আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এই প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত করতে গিয়ে শেষ বেলায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে দল নিরপেক্ষ নয়, আমাদের সেই বয়ানটি চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে। সংবাদ সম্মেলনে ইশরাক হোসেনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে পাকিস্তানের সুপারিশ। আসন্ন 2026 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে সুপারিশ করেছে পাকিস্তান, যা সাম্প্রতিক সময়ে পাক ভারত উত্তেজনার মধ্যস্থতাকারী হিসেবে ট্রাম্পের স্বীকৃতি বলে জানাচ্ছে পাকিস্তান। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ভারত পাকিস্তান সংকটের সময় তার সিদ্ধান্তমূলক কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নেয়। বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তমূলক কূটনৈতিক সম্পৃক্ততা এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব দুটি পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে অত্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি হিসেবে বর্ণিত উত্তেজনা হ্রাস করতে সাহায্য করেছে, সম্ভাব্যভাবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ রোধ করেছে যা লক্ষ লক্ষ জীবনকে বিপন্ন করতে পারত। বিবৃতিতে আরও বলা হয়, একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ইসলামাবাদ এবং নয়াদিল্লি উভয়ের সঙ্গে জড়িত হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দুর্দান্ত কৌশলগত দূরদর্শিতা এবং দুর্দান্ত রাষ্ট্রনায়কত্ব প্রদর্শন করেছেন। তার প্রচেষ্টায় যুদ্ধবিরতি কার্যকর হয়, যা একটি বিপর্যয়কর সংখ্যা দাঁড়ায়। ভারত পাকিস্তানের যুদ্ধরত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখায় ট্রাম্পের প্রশংসা করে ইসলামাবাদ বিবৃতিতে জানায়, এই হস্তক্ষেপ একজন প্রকৃত শান্তিপ্রিয় হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা এবং সংলাপের মাধ্যমে সংঘাত সমাধানের প্রতি তার অঙ্গীকারের প্রমাণ। দক্ষিণ এশিয়ার টেকসই শান্তির প্রতি আন্তরিক অঙ্গীকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।